নববর্ষের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই কোনো নিরাপত্তা ঝুঁকিও। রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কথা জানিয়েছেন। এদিকে বর্তমান সরকার আসার পর যে কোনো আয়োজন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। চেয়েছেন সবার সহযোগিতা। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আচমকা নববর্ষের আয়োজন ঠেকাতে বোমা হাতে হাজির দুই যুবক। আতঙ্ক ছড়িয়ে পড়ল চারিদিকে। এর মধ্যে জনগণের জানমালের নিরাপত্তায় ছুটে এলো পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, এলো বিশেষ ডগ স্কোয়াড K9 এবং বম ডিসপোজাল ইউনিট। অবশেষে ধরা পড়ল হামলাকারীরা। তাদের ফেলে যাওয়া বোমা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরিয়ে নিষ্ক্রিয় করা হলো। এভাবেই মহড়ার মধ্য দিয়ে নববর্ষের নিরাপত্তার প্রস্তুতি দেখানো হয় ডিএমপি কমিশনারকে। পরিদর্শন শেষে তিনি জানালেন, ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, ATU আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ডিএমপি কমিশনার জানালেন, সোমবার অনুষ্ঠানস্থলে কোনো রকম মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু এবং বাঁশি আনা যাবে না। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্কতা মোটিন করা হচ্ছে। রমনা পার্ক ও সদী উদ্যানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকেল 5 ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। এর আগে পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠে সার্বক্ষণিক নজরদারি থাকবে র্যাবের। আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। তো ইনশাল্লাহ নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। এই আয়োজনকে নিরাপদ করতে জনগণের সহযোগিতাও চেয়েছে ডিএমপি ও র্যাব। নাদিয়া শারমিন, 71, ঢাকা। নববর্ষ বরণে প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অতীতের দুঃখ, বেদনা, জরা ক্লান্তি মুছে দেওয়ার প্রত্যয়ে এবারও চারুকলা বিভাগে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজন করা হচ্ছে উৎসবের। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে একতার বহিঃপ্রকাশ হিসেবে এবারই প্রথমবারের মতো বানানো হচ্ছে হাতের মুষ্টি। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলা নববর্ষ বরণ করে নিতে আয়োজন চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রস্তুতির শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের চারুকলা বিভাগে শিক্ষার্থীদের কেউ গভীর মনোযোগ দিয়ে আঁকছেন জল রঙের ছবি, কেউ নকশা করছেন মাটির সরাই, কাগজ কেটে ফুল, পেঁচা, পাখপাখালির মুখোশ তৈরি করছেন তারা। এবার আমাদের প্রস্তুতিতে একটু নতুনত্ব আসছে। আমরা ডিফারেন্ট কিছু কাজ নিয়ে আসছি। মোটিভ গুলাও আমাদের এবার একটু নতুন। আমাদের ট্রেডিশনাল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের মোটিভ গুলো করা হচ্ছে। আর এবার যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ব্যাঙের বিয়ে। এই সংস্কৃতিকে লালন করতে গিয়েই আমাদের চারুকলার ছাত্রছাত্রীদের এই প্রচেষ্টা। ঐকতান ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে সামনে রেখে আমরা এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিভগুলো সাজানো হয়েছে। তৈরি হচ্ছে আনন্দ শোভাযাত্রার জন্য কাঠ ও বাঁশ দিয়ে বিভিন্ন প্রাণীর কাঠামো। বিশাল আকারে তৈরি করা হয়েছে এবারের শোভাযাত্রার মোটিভ পায়রা ও টেপা পুতুল। এছাড়া এবার থাকছে জুলাই গণ অভ্যুত্থানের একতা ও গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বাঁশ কাঠের তৈরি হাতের মুষ্টি। সব মিলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও এইভাবেই আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যাতে কোনো রকমের যাতে বিতর্ক হয় বা এই ধরনের কোনো মনোযোগ আমরা না করি, সুন্দরভাবে সবাইকে নিয়ে শান্তিমতো বসে উদযাপন করতে পারি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, নিরাপত্তার জন্য 7টি গেটে থাকবে বাড়তি পুলিশ। দিনব্যাপী অনুষ্ঠানমালা আছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ওই দিন
মাগরিবের পরে কালচারাল প্রোগ্রাম আছে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও আলাদাভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে। ফারদিন নীরব, ৭১। ময়মনসিংহে চৈত্র সংক্রান্তি উপলক্ষে চলছে একদিনের বর্ণাঢ্য গ্রামীণ মেলা। এলাকার মানুষের উদ্যোগে নাসিরাবাদ কলেজ মাঠে এই আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলছেন, নাগরদোলা ও চরকি সহ গ্রামীণ জীবনের ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন। রবিবার সকালে শুরু হওয়া এই মেলা শেষ হবে মধ্যরাতে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নগরীর নাসিরাবাদ কলেজ মাঠে চৈত্র সংক্রান্তির মেলায় এসেছে নাগরদোলা, চরকি, রয়েছে মাটির তৈজসপত্র সহ হরেক রকম গ্রামীণ পণ্যের স্টল। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করে এলাকার মানুষ। বংশ পরম্পরায় গত 50 বছর ধরে চলছে এই মেলা। মা বাবার সাথে আসছি আর আমি নাগরদোলায় চড়েছি। আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চারা আসে পূর্বের যে স্মৃতিগুলো আছে এগুলো ধরে রাখুক। ঐতিহ্যবাহী মেলা এটা, এই জন্য ওরাও দেখে শিখুক যে মেলায় আসলে কি পাওয়া যায়। আমাদের বাঙালি কালচার অনেক কিছু আছে। বছরে একদিন ওরা এটাকে খুব উপভোগ করতেছে। মেলা মানেই প্রাণের উচ্ছ্বাস, নানা শ্রেণী পেশার মানুষের প্রাণবন্ত ও উৎসব মুখর মিলন। সেই মিলনই এই মেলায় নিশ্চিত হয়েছে। মেয়ে বায়না করেছে মেলায় আসার জন্য, ওর জন্য চুড়ি কিনবো, তারপরে বিভিন্ন খেলনা আছে। শুরুকালে অনেক মেলায় ঘুরছি, কিন্তু সচরাচর এখন দেখা যায় না। আইটেম মেলা কিছু আছে, পুরনো বছরের বিদায় ও নতুন বছরের আগমনের এই সন্ধিক্ষণে মেলায় সকাল থেকে হাজির হচ্ছেন নানা বয়সী মানুষ। আয়োজকরা বলেন, গ্রামীণ জীবনের ঐতিহ্যের সঙ্গে শিশু কিশোর সহ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পরিচয় করিয়ে দিতেই মূলত এই আয়োজন। এইগুলা আসলেও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, তো এটার সাথে এখনকার যুগের যে ছেলেপেলেরা আমরা আছি তাদের নতুন করে পরিচয় হওয়ার জন্য আসলে মেলাটা করা। সুন্দর মতো মেলাটা উপভোগ করতে পারে, এই কারণে সারাদিন আসলে আমরা সবাই এইখানে মেলাটার পাহারা দিতেছি। সকাল থেকে শুরু হওয়া ময়মনসিংহের চৈত্র সংক্রান্তির মেলায় ভিড় বেড়েই চলছে। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, বিডার চেয়ারম্যান আশিকুর রহমান কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিউজে তো আপনার ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ। এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে। সো এগেন আমি জাস্ট একটু সামারাইজ করলাম আপনাদেরকে। লেটস টেক কিউএনএ, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমাদের হাতে 15 থেকে 20 মিনিট সময় আছে। সো একটু স্পেসিফিক কাইন্ডলি কোয়েশ্চেন করবেন সো দ্যাট উই ক্যান আনসার মোস্ট অফ ইউর কোয়েশ্চেনস। থ্যাংক ইউ। প্লিজ কোশ্চেনে থাকবেন। একটা জানা জায়গা সেটা হচ্ছে বিনিয়োগের স্টক মার্কেটের একটা বড় পার্ট থাকে, কিন্তু এই সামিটে মার্কেটে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি বা আমরা সেরকম কিছু করতে পারি, সেটা সেটা একটা বিষয় জানা। থ্যাংক ইউ। নো, একটা কোশ্চেন, অনেকে কোশ্চেন করবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি আপনার সাথে এটা একবারই দ্বিমত না যে আমাদের সেকেন্ডারি মার্কেটও আমাদের ইনভেস্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশে, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট। সো ইয়েস, স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে, বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপির মুভমেন্ট এন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট। সো এটা একটা পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টার।
যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে ইকুইটি ইনভেস্ট করবেন, তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টার প্লেয়ার না। আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি যারা আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ইনভেস্ট করে। আমরা আবার আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করার জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি। সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল। টু বি অনেস্ট, আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে তাকে আসলে কেপিএস ঘুরাই নিয়ে আসার কিছু নাই। সে স্টক মার্কেটের ওই ডিএসসির ওয়েবসাইট দেখে, ডিএসসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন। সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয়, তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার্ড একটা ওয়েতে ওনাদেরকে ইনভাইট করতে হবে। সো এইটার সাথে মিক্স করা একটু ইজ এ বিট ডিফিকাল্ট। এই জন্য আমরা ওনাদেরকে এইবার স্কোপের বাইরে রেখেছি। আগামীবার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করবো, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুই ইনভেস্টারের ডিসিশন সেট, ক্রাইটেরিয়া, ডিউ ডিলিজেন্স, all of these things are very different. So ওনাদেরকে একসাথে মিক্স করে আসলে খুব একটা লাভ হবে না। দর্শক, কথা বলছিলেন বিজয় চেয়ারম্যান আশিকুর রহমান, আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ময়মনসিংহে মেলা হচ্ছে, সেখানকার আরও তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, মেলায় কি কি আয়োজন রয়েছে, কতগুলো স্টল রয়েছে সেখানে, আর কি কি পণ্য আসলে প্রদর্শন করা হচ্ছে, আর দর্শক সমাগম কেমন দেখছেন জানাবেন। সকালে যেমনটি জানিয়েছিলাম যে শতাধিক স্টল, যদি দুপুরের পর থেকে স্টল বেড়ে এখন এই মুহূর্তে 500 ছাড়িয়েছে, যেটি আয়োজকরা বলছেন। আমরাও দেখেছি যে লুকে লুকারণ। আপনি যদি আমার পেছনে যদি দেখেন যে এই যে নাসিরাবাদ কলেজের যে মাঠ, এটি এখন কানায় কানায় পরিপূর্ণ। এখানে যেমন গ্রামীণ জীবনের ঐতিহ্য, নাগরদোলা, চরকি সহ শিশু কিশোরদের বিনোদনের বিভিন্ন রাইড সেখানে রাখা হয়েছে। আমরা ঘোড়ার গাড়িও কিন্তু আমরা দেখেছি যে এই মেলায় সংযোজন করা হয়েছে শিশু কিশোরদের বিনোদনের জন্য। এবং এর বাইরে গ্রামীণ জীবনের যে ঐতিহ্য, যত রকমের প্রযোজপত্র রয়েছে, মাটির তৈরি পুতুল, খেলনা, হাড়ি পাতিল এবং নানা রকমের যে আইটেম, সবগুলোই কিন্তু রাখা স্টল রয়েছে এই মেলা। এবং যারা এসেছেন আমরা তাদের সঙ্গেও কথা বলেছি যে এরকম একটি আয়োজনে তারা কিন্তু বেশ খুশি যে এরকম একটি মেলার আয়োজন, এবং এটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং ততক্ষণে লোক হয়তো আরো কানায় কানায়। তো আমরা একটু আয়োজকদের কাছে জানবো যে আপনারা কেন প্রতি বছর এই মেলাটি করে থাকেন। আমাদের ঐতিহ্যবাহী মেলা প্রত্যেক বছর 13 তারিখে আমাদের মেলা আমরা পরিচালনা করছি থেকে। সবাই মেলা আমরা সবাই মিলে আপনার এই মেলা পরিদর্শন করছি, যাতে কোনো চাঁদাবাজি না হয়, দোকানদার সুস্থভাবে দোকানদারি করতে পারে, আর বিশৃঙ্খলা না হয়। ধন্যবাদ। আপনি শুনছিলেন যারা আয়োজক, তারা বলছেন যে এবার এই মেলায় কোনো ধরনের টোল এবং কোনো ধরনের যাতে দোকানদারের কাছ থেকে চাঁদা গ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং সেটি তারা এই যে এলাকার নানা শ্রেণী পেশার যুবক যারা, তারা সেটি পরিচালনা করছেন এবং সেটি সন্দেহবোধী তারা নজরদারিতে দেখুন। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এই মেলাটি এখানে পরিচালিত হয়ে আসছে। তো আমরা এই মেলা যে চরকি নিয়ে এসেছেন, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলবো যে আপনারা কেন এই মেলা এই আয়োজনটি করে থাকেন। ধন্যবাদ। আমরা একটু আরেকজন দর্শকের কথা বলবো যে আপনি বাচ্চাদেরকে এখানে কেন নিয়ে আসছেন। বাচ্চাদেরকে এটা একটা ঐতিহ্যবাহী মেলা, এটা বিনোদনের জন্য নিয়ে আসছে আর কি। আমাদের পাশের মেলা একটু এনজয় করবে এই মেলাতে, দেখবে। আর হারানো দিনের অনেক জিনিসপত্র, পুরানো মাটির জিনিসপত্র বা আমাদের ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য মূলত বাচ্চাদের নিয়ে আসে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে এখানে যে গ্রামীণ জীবনের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটি মেলে ধরা হয়েছে, এবং যারা অভিভাবক তারা এসেছেন যে গ্রামীণ জীবনের ঐতিহ্যের সঙ্গে তাদের নতুন প্রজন্মের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে পরিচয় করে দিতে এবং বিনোদন উপভোগ করতে তারা এই মেলায় এসেছেন। এবং এইটি প্রতি বছরই হয়ে থাকে। আজও সেটি সকাল থেকে শুরু হয়েছে, এটি সন্ধ্যা পর্যন্ত চলবে। এবং যারা শিশু যারা তারা এসেছেন এবং তারা এই আনন্দ উপভোগ করছেন।
বাবুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ময়মনসিংহে চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলা হচ্ছে, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছর বিদায় ও নতুন বছর বরণে পাহাড়ে উদযাপিত হচ্ছে বৈশাখীর দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে পাড়া মহল্লায় ঘরে ঘরে চলছে ঐতিহ্যবাহী পাচন রান্না, সঙ্গে থাকছে অতিথি আপ্যায়ন এবং বেড়ানোর ধুম। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৈশাখীর দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ পাচন। রাঙামাটির 4 জাতিগোষ্ঠীর ঘরে ঘরে প্রায় 50 পদের সবজি দিয়ে তৈরি পাচন রান্না হচ্ছে। সারাদিন পাহাড়ি পল্লীর ঘরে ঘরে চলবে এই পাচন সহ নানান উপাদেয় খাওয়ার পর্ব। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করি। ওখানে আমাদের মেহমান আপ্যায়ন করা হয় পাচন দিয়ে। আমাদের বাসায় যে মেহমানগুলো আসবে তাদেরকে হচ্ছে আমাদের পাচন স্পেশাল যেটা আছে ওটা পরিবেশন করবে। আমাদের পূর্বপুরুষরা মনে করে আসছেন যে এটা যদি আমরা 7টা ঘরে ঘুরে ঘুরে খাই তাহলে হচ্ছে যে এটা মানে আমাদের রোগ ব্যাধি নিরাময় হয়। খাগড়াছড়ির পাহাড়ে চলছে মূল বিজু। বৈশাখীর দ্বিতীয় দিন প্রতি ঘরে ঘরে চলছে রান্নাবান্না। কমপক্ষে 32 প্রকার সবজি মিশিয়ে যে তরকারি বা পাচন হয়। পাহাড়ি জনগোষ্ঠী মনে করে এটি যেহেতু বিভিন্ন প্রকার সবজি মিশিয়ে রান্না করা, সেহেতু এর ঔষধি গুণ সমৃদ্ধ অনেক। এটি তাদের সারা বছর সুস্থ থাকতে সহায়তা করবে। দুপুরের দিকে অনেক বন্ধু বান্ধব আসবে, আমরা তাদেরকে আপ্যায়ন করব। আপ্যায়নের মধ্য দিয়ে আমাদের কিছু কেটে যায়। পাচনের পাশাপাশি আমরা রান্না করি, বিরিয়ানি রান্না করি, চিপস, তারপর হচ্ছে তরমুজ, ঠান্ডা জাতীয় পানি এগুলা থাকে। এদিকে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে মারমাদের 7 দিনের সাংগ্রাই উৎসব। এ উপলক্ষে পৌর শহরের রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস শামীমা রাডিনী। মারমা, চাকমা, তঞ্চঙ্গা, ম্রো, বম, ত্রিপুরা সহ বান্দরবানে বসবাসরত 11টি পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষরা নিজস্ব ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক ও পরিচ্ছদ পরে নানান মোটিভ সহ শোভাযাত্রায় অংশ নেন। থানচি উপজেলার মারমা সম্প্রদায়ের মহাসাংগ্রহী পৌয়া উপলক্ষে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভার আয়োজন ছিল। পরে বের হয় শোভাযাত্রা। আলাদা নামে হলো চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা ও মারমা জাতিগোষ্ঠীর মানুষ একযোগে উদযাপন করছে এই উৎসব। বছরের শেষ দিন বা চৈত্র সংক্রান্তির দিনটিকে চাকমারা মূল বিজু আর ত্রিপুরারা বিসিমা হিসেবে পালন করে। হাসান আহমেদ, ৭১। আজ চৈত্র সংক্রান্তি, কাল বর্ষবরণ। কাপ্তাইয়ে তঞ্চঙ্গা সম্প্রদায়ের নারীরা শেষ মুহূর্তেও ব্যস্ত তাদের বিশেষ পোশাক পিনন হাদি বুননে। পাড়ায় মহল্লায় উৎসবের আমেজ। কেউ সুতা প্রস্তুত করছেন, কেউ আবার রং করছেন, আবার কেউ কেউ ব্যস্ত কোমর তাঁতে। এমন চিত্র কাপ্তাইয়ের সাপছড়ি এলাকায়। সংবাদদাতা রিপন মারমার তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙ্গামাটির কাপ্তাইয়ে ওয়াঙ্গা ইউনিয়নের সাপছড়ির ওপর পাড়ায় কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হয় অস্থায়ী কোমর তাঁত। আর এই তাঁতে তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের পিনন হাদি। এই পাড়ার প্রায় 200 নারী কোমর তাঁতে পিনন হাদি তৈরি করেন। বিশু উৎসবকে ঘিরে বেচাকেনাও হয় বেশ ভালো। বুনন শিল্পী মিনতি তৎচঙ্গা জানান, কোমরে দড়ি বেঁধে তাঁত বুনন হয়। একজোড়া পিনন হাদি তৈরি করতে সময় লাগে টানা 15 থেকে 20 দিন। নতুন বছরে পড়তে ভালো লাগে, আমরা এগুলা নিজে হাতে বানাই, নিজে হাতে করে খুব আনন্দ লাগে। সামনে আমাদের বিশু উৎসব আসতেছে। বিশু উৎসবে ঘোরার জন্য এগুলো আমরা প্রতি বছরে 3 মাস ব্যাপী আমাদের বানাতে থাকি। এছাড়াও বাজারে কাঁচামাল সংকটের পাশাপাশি কোরিয়ান রেয়ন সুতার দামও এখন দ্বিগুণ। সুতা, নকশা আর কাজ মিলে একটি পিনন হাদি তৈরিতে অনেক খরচ পড়ে যায়। ভালো একজোড়া পিনন হাদি বিক্রি হয় 10 থেকে 15,000 টাকায়। আমাদের বানাতে এগুলা 7 দিন লাগে। আমাদের ঐতিহ্য রাখার জন্য আমরা এগুলা বানাই। আর সরকার যদি সহযোগিতা পায় আমরা আরও বানাতে পারবো। এদিকে বাংলাদেশ তৎচঙ্গা কল্যাণ সমিতির কাপ্তাই অঞ্চল সভাপতি জানান, তৎচঙ্গা নারীরা ঘরে ঘরে আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন। তাদের তৈরি পিনন হাদি এখন বাণিজ্যিকভাবেও বাজারজাত হচ্ছে। এই সমস্ত যারা এই মহিলারা যে তৈরি করে এই সমস্ত জাতিগত ঐতিহ্য ধরে রাখার জন্য মানে এই আগ্রহের সহিত কাজ করে, তাদেরকে যদি সরকারি তরফ থেকে
যদি আর্থিকভাবে সহযোগিতা করা হয় ব্যাপকভাবে তৈরি হবে এবং একটা নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে। শাকিলা শম্পা, ৭১। পহেলা বৈশাখের আগে ইলিশের দেখা নেই বরিশালের পাইকারি মোকামে। প্রতি বছরের মতো এবারও ইলিশের চাহিদা থাকলেও নদীতে ইলিশ পাওয়া যায়নি। এছাড়া অভয়ারণ্যে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সাগরেও ট্রলার যাচ্ছে না, যার কারণে এই পাইকারি মোকামে যেটুকু মাছ আসছে তার দামও আকাশ ছোঁয়া। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। চলছে অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা, কিন্তু ছোট ছোট খাল ও নদী এই নিষেধাজ্ঞার বাইরে। চলছে পূর্ণিমার জোয়ার, এই সময় ছোট নদীতে প্রচুর মাছ ধরা পড়ার কথা। কিন্তু ইলিশের সবচেয়ে বড় বাজার বরিশালের আড়তে মাছ নেই। ব্যবসায়ী ও জেলেরা বলছেন মাছ পড়ছে না জালে। চাহিদার ৮ থেকে ১০ ভাগ মাছও আসছে না বাজারে। স্থানীয় নদীর মাছ যেমন আপনার কত মন ৩-৪ মাছ আনছি আমি, যেমন আর মানে এই টাইমে অন্য সময় মাছ আনতাম হয়তো ৩০-৪০ মণ। কালাবাদুর নদী, আইরখালি নদী, তিতুলিয়া নদী, এই ধরনের নদীতে ইলিশ মাছ খুব কম। গড় নদীতে মাছ কম ঢুকতে পারে, কম ঢোকে, শুকনো নদী তো। আর আড়তদাররা বলছেন প্রতি বছর বৈশাখ ঘিরে ইলিশের বেচাকেনা বাড়ে। এবারে পাইকার আছে কিন্তু ইলিশের দেখা নেই। যে অল্প কিছু আসছে তাও সরাসরি নদী থেকেই চলে যাচ্ছে অন্য মোকামে, যে কারণে বরিশালে ইলিশের দর খুবই চড়া। মাছ খুব শূন্য, এবার আর পয়লা বৈশাখ এইভাবে জাঁকজমক হবে না। প্রত্যেক বছরই বৈশাখে পান্তা ইলিশের জন্য মোটামুটি ব্যবসা হয়, কিন্তু এই বছর ওই রকমের চাহিদা নেই মাছের। আমাদের সমুদ্রগামী ট্রলারই তো আমাদের এই খালের উপরে দেখেন ট্রলারগুলো সব বাধা আছে, কারণ এটা তো নিষেধাজ্ঞা অমান্য করে যাবে না সমুদ্রে। বৈশাখ উপলক্ষে ইলিশ কিনতে এসে ক্রেতারা বলেন ইলিশ যা পাওয়া যাচ্ছে এর বেশিরভাগ ছোট, আর দামও আকাশ ছোঁয়া। ইলিশের দাম তো অনেক, কিন্তু বাড়ি কিনে অসম্ভব। যেটা দেখা গেছে 200-250 গ্রাম ভেড়া চাইতেছে 900-1000 টাকা। সেক্ষেত্রে আমাদের তো করে ক্ষমতার বাইরে ইলিশ মাছ কেনার লগে টাকা আনছি 3000, এখন যা লাগে মনে করেন 8000-10000। বরিশালের বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়, আর 6 থেকে 900 গ্রামের ইলিশের কেজি 2250 এবং আধা কেজি ওজনের ইলিশের কেজি 1750 টাকা। বিধান সরকার, ৭১, বরিশাল। নববর্ষ উপলক্ষে কুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদি তাঁতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের রামখাতলা মনোহরপুর থেকে রাজগঞ্জ সড়কের দুপাশে রয়েছে অনেকগুলো খাদি তাঁতের দোকান। এছাড়া জেলার চান্দিনা উপজেলায় রয়েছে বেশ কিছু খাদি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব দোকানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হাতে বোনা খাদির পাঞ্জাবি। এছাড়া ব্লক বাটিকের 3 পিস, ফতুয়া, শাড়ি সমান তালে বেচাকেনা চলছে। বিক্রেতারা বলছেন নববর্ষের বিষয় তো রয়েছেই, গরমে খাদি কাপড়ের প্রতি ক্রেতাদের চাহিদা বেড়েছে। আর ক্রেতারা বলছেন খাদি কাপড় সুতি, আরামদায়ক এবং দাম হাতের নাগালে, তাই মানুষ হাতের নাগালের পণ্যই বেছে নিচ্ছে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, খাদি দোকানগুলোতে বাংলা নববর্ষের আগের দিন কেমন ভিড় দেখছেন আর কেমন বেচাকেনা চলছে, কোন পণ্য বেশি বিক্রি হচ্ছে জানাবেন। নববর্ষ হচ্ছে বাংলার ঐতিহ্য এবং সেই সাথে বাংলার ঐতিহ্যকে ধারণ করে খাদি পণ্য 1921 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বদেশ পণ্য গ্রহণ করো, বিদেশি পণ্য বর্জন করো, এই স্লোগানকে ধারণ করেছিলেন মহাত্মা গান্ধী। আর এই মহাত্মা গান্ধীর এই স্লোগানকে ধারণ করেই উৎপত্তি হয়েছিল খাদি পণ্যের। এই কুমিল্লায় খাদি পণ্যের বিস্তার অভয় আশ্রমকে কেন্দ্র করে 1921 সালে যেখানে এসেছিলেন মহাত্মা গান্ধী, সেই জায়গা থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে খাদি পণ্য। আরামদায়ক এই খাদি পণ্যটি ব্যবহারযোগ্য এবং নরম এবং আরাম। সেই জন্য এবার নববর্ষে ইসরায়েলের পণ্য, বিদেশি পণ্য বর্জন যে স্লোগানটি উঠেছে, সেই স্লোগানটি ধারণ করে দেশীয় পণ্য যে সমাহার, দেশীয় পণ্য এবং হাতে বুননের যে কাজটি, সেটি হচ্ছে মূলত খাদি পণ্য। খাদি পণ্য দেশীয় যে কাপড় হাতে বোনার মধ্য দিয়ে যে কাপড়টি নির্মিত হচ্ছে সেটি হচ্ছে খাদি। তাই আরামদায়ক, গরম সে উপেক্ষা করে খাদি পণ্যগুলো মানুষ কিনছে এই নববর্ষ উপলক্ষে। সেই জন্য কুমিল্লা খাদি পণ্যে দীর্ঘদিন বিখ্যাত রয়েছে। 1923 সালে
যেখানে চান্দিনা উপজেলায় মহাত্মা গান্ধী এসেছিলেন এবং কুমিল্লা অভয় আশ্রমে দুবার মহাত্মা গান্ধী এসেছিলেন, সেই জায়গা থেকে কুমিল্লার একটি প্রসিদ্ধ স্থান দখল করে নিয়েছে এবং শীর্ষস্থানীয় দখল করে নিয়েছে খাদি পণ্যটি। এবং এই পণ্যটির গুণগত মান, যেখানে হাতে বুনন করা হচ্ছে আমাদের চান্দিনা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এইসব দোকানগুলোতে, যেখানে পাইকারি কাপড় এবং পণ্যের সমাহার ঘটে থাকে এবং আরামদায়ক বিধায় কিন্তু সেখানে এই পণ্যগুলো নিয়ে থাকেন। আমি যদি একজন ক্রেতাকে জিজ্ঞেস করি, এই যে কাপড়, খাদি কাপড় কেমন, খাদি কাপড়টা? এটা কুমিল্লার ঐতিহ্যবাহী আর আমাদের গর্বের কুমিল্লার খাদি রসমালাই, এগুলি বিখ্যাত কুমিল্লার জন্য। আর আমি সবসময় খাদি এদিক থেকেই নেই, এবং কেউ আমার থেকে যদি জানতে চায় যে কুমিল্লার খাদি, এই খাদি কুটিরে আসতে বলি। 1 ঘন্টা আগে আমি আমার ওয়াইফের জন্য, আমার বাচ্চার জন্য নিয়ে গেছি, আবার এখন আবার আমি আসছি আমার জন্য আর একটা পাঞ্জাবি নিব, এটাই। আর আলহামদুলিল্লাহ আপনারা রঙে টিকসই এবং আরামদায়ক সেই বিষয়টি কিন্তু বলছেন যারা ক্রেতা, এখানকার ক্রেতারা। খাদির পণ্য আরামদায়ক বিধায় এবং দোকানগুলোতে ভিড় আছে না অবশ্য উপলক্ষে, এবং সেই জন্য বিক্রিও ভালো হচ্ছে খাদি পণ্য আরামদায়ক তার জন্য। এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নববর্ষ উপলক্ষে কুমিল্লার খাদি দোকানগুলোতে বেশ ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ। জাহাজগুলো হলো রেজিক, হিরো অফ দি রাশিয়ান ফেডারেশন, আলদার, সেডেন জভব এবং পেচেঙ্গা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, রবিবার সকালে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজগুলো। এ সময় নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। বেলা 12:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে জাহাজগুলো ভেড়ে। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার 3 জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাসে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনসুল সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2 দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি উভয় দেশের সম্পর্ক বাড়াতে এ সফর ভূমিকা রাখবে বলছেন নৌবাহিনীর কর্মকর্তারা। এছাড়া 4 দিনের সফরের যে কোনো একদিন বন্দরের চেয়ারম্যানের সাথে রাশিয়ার প্রতিনিধি দলের সাথে বৈঠকের কথা রয়েছে। নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের গেটে ভিড় করেন হাজারো নেতাকর্মী। পরে তাকে নিয়ে আনন্দ উল্লাস করেন তারা। এর আগে 4টি হত্যা মামলা সহ মোট 33টি মামলার আসামি ছিলেন এই জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর 2022 সালের 3 সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব 11 এর একটি দল। 5 আগস্টের পর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের 7 জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরাও খালাস পান। আগামী দিনে এই প্রশাসন থাকবে। আমরা এই প্রশাসনকে সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের শেখ হাসিনার গভর্নমেন্টের দ্বারা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়। দেশে 75 পরবর্তী 5ম সংশোধনীর পর নতুন করে সংস্কারের প্রয়োজন নেই। তাই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দরকার বলে মনে করেন বিএনপি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বৈষম্য বিভাজনকে সামনে রেখে দেশ গড়ার কাজ হয় না, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে রোডম্যাপ দিয়েছেন, তাই নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় দিতে হবে। এছাড়াও নির্বাচনের আগে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। রোডম্যাপ নির্বাচনে দিয়েছে ডিসেম্বর টু জুন। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে, অপেক্ষামান আছি আমরা। নির্বাচন হলে এই দেশের মাটিতে আমরা সকলেই যারা গণতন্ত্রে বিশ্বাস করে নির্বাচন অংশগ্রহণ করব। পাশাপাশি আপনারা নিশ্চয় শুনছেন সংস্কারের কথা। এই 5ম সংশোধনীর ভিত্তিতে আমার মনে হয় না আহামরি কোনো
সংস্কার প্রয়োজনীয়তা আছে বলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, ভোরে তার জেলা শহরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 2022 সালের 17 অক্টোবর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। এরপর 5 আগস্টের পর বর্তমান সরকারের সিদ্ধান্তে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি অপসারিত হন। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের 17 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে লোহাগড়া আমলি আদালতে তাদের হাজির করা হয়। পরে বিচারক হেলাল উদ্দিন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। গত বছরের 4 আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় 2টি মামলায় তাদের গ্রেফতার করা হয়। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় পৃথক 2টি মামলায় 20 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তমজিদ আহমেদ এ আদেশ দেন। এ সময় মামলার আসামি পৌরসভার কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় এই 20 আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে তারা নিম্ন আদালতে হাজির না হয়ে রবিবার জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক মন্ত্রী এম এ মান্নানের ইচ্ছায় পরিবর্তন করা হয় দক্ষিণ সুনামগঞ্জের নাম। এলাকাবাসী বলছেন, সে সময় বাধা দিলেও মন্ত্রী কারো কথাই শোনেননি। এখন তিনি পালিয়ে গেলেও সবাইকে এর খেসারত দিতে হচ্ছে। নতুন নামের জটিলতা থাকায় বিদেশে যেতে পারছেন না শতাধিক মানুষ। এছাড়া পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন নিয়েও সবাইকে পড়তে হচ্ছে বিপাকে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণ সুনামগঞ্জ একসময় ছিল সুনামগঞ্জ সদর উপজেলার সঙ্গে যুক্ত। জেলার দক্ষিণ দিকে অবস্থান হয় এই এলাকার নামকরণ করা হয়েছিল দক্ষিণ সুনামগঞ্জ। তবে 2021 সালে উপজেলাটি নতুন নাম পায় শান্তিগঞ্জ। এলাকাবাসী জানান, পতিত সরকারের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের বাড়ি এই উপজেলায়। মূলত তার একক ইচ্ছাতেই এই উপজেলার নাম পরিবর্তন করা হয়। সাধারণ মানুষ যারা দক্ষিণ সুনামগঞ্জের নামকরণ হিসাবেই আমরা দক্ষিণ সুনামগঞ্জে বসবাস করছি এবং এনআইডি কার্ড অলরেডি আমরা দক্ষিণ সুনামগঞ্জের নাম অনুসারেই করা হয়েছে। পাসপোর্টের মাঝে দক্ষিণ সুনামগঞ্জ থাকার কারণে আর পুলিশ ক্লিয়ারেন্স শান্তিগঞ্জ থাকার কারণে দুইটা মিল না থাকার কারণে আমার ভিসা উঠতেছে না। এলাকাবাসী জানান, শান্তিগঞ্জ উপজেলার নামে গ্যাজেট প্রকাশের পর প্রশাসনিক ও দাপ্তরিক কাজ করতে যেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কাজে 2 নাম থাকায় বিদেশে যেতে পারছেন না বহু মানুষ। পুলিশ ক্লিয়ারেন্স নিতে হলে সেই পুলিশ ক্লিয়ারেন্সে লেখা হয় শান্তিগঞ্জ থানা, যার জন্য সৌদি বা অন্যান্য দূতাবাসে আমাদের ভিসা নিতে সমস্যা হয়। শুরুর দিকে বলেছিলাম যে নাম পরিবর্তন করলে মানুষের নাগরিক পর্যায়ে একটা ভোগান্তি তৈরি হবে, যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রবাসী যারা আছেন উপজেলায়, অনেকে দেখা যায় এনআইডিতে নাম আছে দক্ষিণ সুনামগঞ্জ বা পাসপোর্ট সার্ভারের নাম আছে দক্ষিণ সুনামগঞ্জ, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সে যখন জন্য যায় তখন দেখা যায় যে শান্তিগঞ্জ নামটা আসে। শান্তিগঞ্জ থানার তথ্য মতে প্রায় 120 জন সৌদিগামী শ্রমিক ভিসা জটিলতায় রয়েছেন। তাদের অনেকে থানা থেকে প্রত্যয়নপত্র নিয়েও সমস্যার সমাধান মিলছে না। আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা একটা জেলা প্রশাসকের মাধ্যমে এটা পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর জন্য আমরা চিঠি দিয়েছি, যাতে দ্রুত ওনারা এই নাম পরিবর্তনের গেজেটের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর আগে 2006 সালের 26 জুলাই 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জকে উপজেলা হিসেবে ঘোষণা করেছিল সরকার। আব্দুল আল মামুন, 71।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে চরশিবপুর গ্রামের কৃষক ও সর্বস্তরের মানুষ। দুপুরে উপজেলার নয়াচর এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা জানান, বিএনপি নেতা মুসার লোকজন অবৈধভাবে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে এলাকার প্রায় 500 বিঘা কৃষি জমি হুমকির মুখে পড়েছে। কিন্তু বালু উত্তোলন বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তাই নদীর পাড় ও ফসলি জমি রক্ষায় বাধ্য হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুত করা বিভিন্ন কোম্পানির 918টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার ও 3টি পরিবহন জব্দ করা হয়। শনিবার উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার জুট মিলের মধ্যে এ অভিযান চালানো হয়। কর্মকর্তারা জানান, দীর্ঘদিন কারখানার মধ্যে নকল মোড়কে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগ ছিল। অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কফি বিন কবির। অভিযানের সময় কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়। এখানে আছে 616টি 12 কেজি সিলিন্ডার, আর প্রাঙ্গণে 35 কেজির খালি সিলিন্ডার আছে 21টি, আর 12 কেজির ভর্তি সিলিন্ডার আছে 8টি। এখানে অবৈধ গ্যাস ফিলিংস করে আপনার ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে এরকম একটা মেসেজ ছিল। পরবর্তীতে এখানে বিস্ফোরক অধিদপ্তর থেকে অফিসার এসেছেন, উনি কিছু আলামত জব্দ করছেন। এখন উনি বাদী হয়ে একটা মামলা দিবেন। পরবর্তীতে মামলা আমাদের থানা পুলিশ তদন্ত করবে, কারা কারা জড়িত সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তদন্ত করে ব্যবস্থা। বিষাক্ত রং ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জে একটি চিপস কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার আফিফা নজমুর নেতৃত্বে মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রং ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার। চুয়াডাঙ্গার কাশীপুর গ্রামে অস্বাস্থ্যকর ড্রিঙ্কস তৈরি ও বিক্রির দায়ে ফ্যাক্টরির মালিককে আটক ও 50,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শনিবার দুপুরে জীবননগর উপজেলার কাশীপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পানীয় বিক্রেতা, মজুতদার ও উৎপাদনকারী রত্না সুপার ড্রিঙ্কস ফ্যাক্টরির মালিক ইসরাফিল হোসেনকে আটক করা হয়। পরে তার গোডাউনে মজুদ থাকা অবৈধ পানীয় জব্দ করা হয়। এরপর তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। দুর্ঘটনাপ্রবণ ফরিদপুরে কোনো দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না, যে কারণে দুর্ঘটনা বাড়ছে। যে কারণে গত 2 বছরে ঈদের আগে পরে বড় 3টি দুর্ঘটনায় অন্তত 29 জন মারা গেছে। এ নিয়ে জেলা প্রশাসন বলছে, দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনায় এনে বাস্তবায়ন করা হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত মঙ্গলবার বেলা 11টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে একটি বাস দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে 7 জন নিহত হন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে 2024 সালের 15 অক্টোবর মল্লিকপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন এবং 16 এপ্রিল কানাইপুরে বাসের সাথে পিকআপের সংঘর্ষে 15 জন নিহত হয়। 2023 সালের 24 জুন এক্সপ্রেসওয়েতে সেতুর সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের 8 যাত্রী পুড়ে মারা যান। এ ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি হয়। এই দুর্ঘটনার তদন্তে প্রতিবেদনের সুপারিশের মধ্যে ছিল এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা বসানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে তদারকি, এক্সপ্রেসওয়েতে প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশের নজরদারি, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি না চালানো নিশ্চিত করা, যন্ত্রের মাধ্যমে গাড়ির গতি পরিমাপ, গতিসীমার ঊর্ধ্বে চলাচলকারী চালকদের শাস্তির আওতায় আনা এবং বিআরটি এর মাধ্যমে সারা দেশের সব যানবাহনে গতি নিয়ন্ত্রক যন্ত্র বসানোর উদ্যোগ নেওয়া।
কিন্তু এসব সুপারিশ বাস্তবায়ন হয়নি। তদন্ত কমিটি তদন্ত করেন এবং বেশ কিছু সুপারিশ মালা প্রণয়ন করেন, কিন্তু সেই সুপারিশ মালা কেন যেন রেড ট্যাপিজমের মধ্যে পড়ে যায়। সব না হলেও কিছু সুপারিশ যদি আমরা প্রতিপালন করতে পারতাম, যদি মানা হতো, তাহলে কিন্তু এই মানুষের এই মৃত্যুর মিছিল কিন্তু বাড়তো না। এই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ আর দেখে না। এক্সপ্রেসওয়েতে ক্যামেরা বসানো ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর ব্যাপারে জানতে চাইলে হাইওয়ে পুলিশ জানান, এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা বসানোর কোনো সুযোগ হাইওয়ে পুলিশের নেই। যেখানে যে রাস্তায় যতটুকু আপনার গতি, তার অতিরিক্ত গাড়ি চালানোর জন্য আমরা তো সব তাদেরকে নিষেধ করি। এটা চালকের যেমন দোষ, আর চালকের সাথে যাত্রী যারা থাকে তাদেরও একটা সচেতনতার বিষয় আছে। এদিকে ফরিদপুর জেলা প্রশাসন বলছে, সর্বশেষ দুর্ঘটনা সহ এর আগে গঠিত তদন্ত কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করে দ্রুত ইউনিক সুপারিশমালার বাস্তবায়ন করা হবে। আর বিশেষ করে এই সুপারিশ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সবাইকে নিয়ে আমরা একসাথে বসবো এবং বসে আমরা কর্মপন্থা বা কর্মপদ্ধতি বের করে এই ধরনের যে দুর্ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো যেন না ঘটে সেই ধরনের আমরা ব্যবস্থা নেব। ফরিদপুর জেলায় অন্তত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে 121 কিলোমিটার জাতীয় মহাসড়ক এবং 249 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক রয়েছে। নূর তাজমিন নীর, 71। প্লাস্টিকের ব্যবহার বাড়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশি শিল্প। আর্থিক সংকটে কুমিল্লার বাঁশি তৈরির কারিগররা চলে যাচ্ছেন অন্য পেশায়। বাঁশের দাম বাড়ায় বাঁশি তৈরিতে খরচ বেশি হয়, ফলে খরচ মিটিয়ে লাভের মুখ দেখতে পান না কারিগররা। এছাড়া প্লাস্টিক পণ্য স্বল্প মূল্যে হাতের নাগালে পাওয়ায় বিলুপ্ত হতে চলেছে এই বাঁশি শিল্প। বাঁশিপল্লীটি টিকে থাকতে তাই প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় আর্থিক সহায়তা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার জগন্নাথপুরের বৈরাগীপাড়া যেন বাঁশির গ্রাম। এই গ্রামের বাসিন্দারা বংশ পরম্পরায় ব্যস্ত বাঁশি তৈরির সাথে। বৈরাগীপাড়া থেকে মোট 4 রকমের বাঁশি তৈরি হয়। এগুলো হলো শেকা মুগ বাঁশি, শেকা আর বাঁশি, রঙিন বাঁশি এবং বেলুন বাঁশি। তবে বাঁশি কারিগররা বলছেন, বাঁশের দাম বাড়ায় এই শিল্প বিলুপ্তির পথে, যে কারণে তারা পড়েছে আর্থিক সংকটে। বিক্রি কমে যাওয়ায় কিস্তি নিয়ে তারা টাকা শোধ করতে পারছেন না, যে কারণে অনেকেই বদলে ফেলছেন এই পেশা। ব্যবসা বেচা কিনিও না, চাহিদা নাই। দাম বাইরেছে, বেচতে গেলে টাকা হয় না। অনেক রকমের খেলনা বাড়িছে, খেলনা বাড়ানো বাঁশিটা চলে না। আগে একটা বাঁশ 1 টাকা কিনা পড়তো, এখন 10 টাকা থেকে 11 টাকা কিনা পড়ে। বাঁশের দাম সস্তা আছে। আমরা কাজ করছি, ভালো ছেলে মেয়ে মানুষ করছি, পড়ালেখা করাচ্ছি। পাইকাররা জানান, এখানকার বাঁশির অনেক সুনাম রয়েছে। 14 রকমের বাঁশি বানানো হয় এখানে, তাই বাঁশির প্রয়োজন হলে এই গ্রামে আসেন তারা। বিলুপ্ত তো হয়ে গেছে ওই যে ক্যারকেরি, যেটা আগে আসিল, আবার ডুগডুগি, ওই যে ডুগডুগি হাতে ডুগডুগি আসিল, ওইটা বিলুপ্ত হয়ে যেতেছে। এদিকে বৈশাখ উপলক্ষে ঘরে ঘরে চলছে বাঁশি তৈরির কাজ, কিন্তু বৈশাখী মেলায় প্লাস্টিকের বাঁশি সহ খেলনার চাহিদা বেড়ে গেছে, যে কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। বাচ্চাদের সবচেয়ে বেশি চাহিদা থাকে অ্যাকচুয়ালি বাঁশি আর হচ্ছে ঢোল। ওই ঢোল আর বাঁশিটা আমরা ওইরকম ভাবেই সাপ্লাই করেছি যাতে কাস্টমার মতো আমরা দিতে পারি, হোলসেল করতে পারি। এটাই এবার আসলে চাহিদাটা একটু বেশি, ওই হিসেবে মোটামুটি 50 থেকে 1 লাখ টাকার মাল নেওয়ার একটা পরিকল্পনা আছে। বাংলার সংস্কৃতি ঐতিহ্য এই বাঁশি। বাঁশি শিল্পকে বাঁচাতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা কুমিল্লার বাঁশিপল্লীর বাসিন্দাদের। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে ও সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।